স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগ নেতা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। মোহাম্মদ আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই কোথায় আছেন, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আচ্ছা, আপনি যদিও আমাকে ব্যাখ্যা করেছেন যে আপনি কেন ভিডিও প্রোগ্রামে আসবেন না, তারপর আমার দর্শকদের জন্য যদি একটু বলতেন যে আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন খুবই দাপুটে সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী ছিলেন এবং শেখ হাসিনার শেষ দিনগুলোতে আপনি তার কাছে ছিলেন। একজন রাজনীতিবিদ হয়েও কেন আসলে এখনো আত্মগোপনে থাকতে হচ্ছে, এমনকি ভিডিও কলেও আসছেন না? কারণটি যদি আমার দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করতেন। এখানে ব্যাখ্যা করার কিছু নাই, এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। এটা পরবর্তীতে প্রথমে তো আমরা চুপ করেছিলাম, তারপরে ধীরে ধীরে আমরা স্টেটমেন্ট দেওয়া শুরু করেছি। এখন আমাদের বক্তব্য দিচ্ছি। বিভিন্ন টেকনিক্যাল কিছু ইস্যুজ আছে, প্রবলেম আছে, আস্তে আস্তে সবকিছুই হবে। এখানে আসলে ব্যাখ্যা বিশ্লেষণে কিছু নাই। জি, এমনিতে 5ই আগস্টে ধরেন দুদিন আগেও কিন্তু আপনি ব্রিফিং গুলো করেছেন, আপনারা যথেষ্ট কনফিডেন্ট ছিলেন। শেষ দুদিনে কি এমন ঘটেছিল? না, আমরা কনফিডেন্ট ছিলাম, কিন্তু আমাদের উপরে যে আক্রমণগুলি হচ্ছিল আমরা কিন্তু মূলত সেগুলো ব্যাখ্যা করছিলাম। আপনারা তো নিজেরাই দেখেছেন যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, একটির পর একটি পুলিশের উপরে আক্রমণ করা হয়েছে, থানা আক্রমণ করা হয়েছে। আমরা কিন্তু আমাদের সকল বক্তব্যে একটি জিনিস বারবার বলে এসেছিলাম যে ছাত্ররা যারা তাদের যে আন্দোলনের যে বিষয় ছিল, তাদের যে দাবি ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা তাদের সাথে হচ্ছিল এবং তাদের সেই দাবি কিন্তু আমরা বিচারিক প্রক্রিয়ায় সমাধান করছিলাম। আমরা বারবার বলেছি যে ছাত্রদের দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নেই। আমার অনেকগুলো বক্তব্য আছে, এটা এখন চালালে দেখতে পারবেন। তবে যেহেতু এটা কোর্টের বিষয়, কোর্টের মাধ্যমে আমাদের এটা সুরাহা করতে হবে এবং আমরা কোর্টে, সর্বোচ্চ আদালতে আমরা ছাত্রদের পক্ষেই, তাদের দাবির পক্ষে আমরা ফাইটটা করছি। কিন্তু আসলে সত্যি কথা বলতে, আর দাবি যাই থাকুক, কোটা বা যেটাই ছিল, দিন শেষে তো বোঝাই গেল যে আসলে তো অন্য ষড়যন্ত্র ছিল এখানে। তো সেই পরিস্থিতি তৈরি হলো। তো আসলে কনফিডেন্সের বিষয় না, আমরা সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি মানুষের সামনে। এবং আমরা যেটা আজ করছিলাম যে এখানে একটা তৃতীয় পক্ষের অনুপ্রবেশ আছে যারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, যে কারণে আমরা সবসময় ছাত্রদের ডিফেন্ড করে গেছি যে ছাত্ররা কিন্তু এগুলো করছে না। ছাত্রদের সাথে আমাদের আলোচনা চলছে এবং ছাত্রদের দাবিগুলো আমরা বিচারিক প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করছি। কিন্তু যখন এর মধ্যে একটার পর একটা আক্রমণ আসলো, ধ্বংসযজ্ঞ চালানো হলো, তারপরে 16 তারিখে 6 জনের মৃত্যু ঘটে গেল, আমরা তো পুরো শকড হয়ে গেছিলাম তখন। মাননীয় প্রধানমন্ত্রী তখন জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, সবাইকে সতর্ক করলেন, অভিভাবকদের সতর্ক করলেন, শিক্ষকদের করলেন যে উনি খুবই উদ্বিগ্ন ছাত্রদের নিরাপত্তা নিয়ে, কারণ কারা মাঝখানে ঢুকে পড়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে। তো এগুলো নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম তখন। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু মানে শেষ দুদিনের ঘটনাক্রমটা আমরা কিন্তু জানি না যে শেষ পর্যন্ত কি হয়েছিল। ধরেন শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার সিদ্ধান্তটি কখন হলো, তখন আপনি কোথায় ছিলেন এবং কিভাবে করে আপনারা সেফ এক্সিট পেলেন? 4 তারিখে পর্যন্ত 12:30 পর্যন্ত তো আমরা গণভবনে ছিলাম, বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। পরের দিন তারা 5 তারিখে যে তাদের প্রোগ্রামটা শিফট করে আগে আনলো, তখনও ঢাকা শহর এবং বিভিন্ন কি পয়েন্ট ইনস্টলেশন গুলোকে প্রোটেকশনের জন্য কিভাবে কি করা যায় এগুলো প্ল্যান করা হয়েছিল। কিন্তু 5 তারিখে আসলে ওই ধরনের আসলে 4 তারিখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছিলেন যে না, আমি এত লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকার দরকার নেই। এই যে অনুপ্রবেশ যেটা করেছে তৃতীয় পক্ষ, এবং যেটা এখন আমরা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে শুনছি, তো সেগুলো নিয়ে উনি খুবই উদ্বিগ্ন এবং খুবই মানসিকভাবে খুবই ডাউন ছিলেন। তো যাই হোক, তো 5 তারিখে যেটা আমি জেনেছি, 5 তারিখে তো আমি ঢাকাতেই ছিলাম। তো আমি যেটা জেনেছি যে ওনাকে যে যে প্রিপারেশন ছিল, পুরো সব ঢাকা শহরের সকল এন্ট্রি পয়েন্ট, এগুলো একটা ডিফেন্স সিস্টেমটা করা হয়েছিল যাতে কোনো ধরনের গোলযোগ বা এই ধরনের কিছু না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীকে যে বলা হয়েছিল, আমি যতটুকু জানি যে হয়তো এটা প্রোটেকশনের জন্য অনেক মানুষ আরো মৃত্যুবরণ করতে পারে, তখন তিনি এটাকে নাকচ করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এভাবে উনি ক্ষমতায় থাকতে চান না, এবং তখন তিনি বলেছিলেন যে উনি পদত্যাগ করবেন এবং বঙ্গভবনে যে উনি সেটা হস্তান্তর করবেন এবং 2 দিন সময় নেবেন পরবর্তী সরকার যারা আসবে, তারপর উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। এই একই বিষয় উনি 4 তারিখেও বেশ কয়েকবার বলেছিলেন। আমার নিজেরও মনে আছে, আমিও ছিলাম, যে উনি আর থাকবেন না, উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, উনি শেষ জীবন ওখানেই কাটাবেন, এরকম একটি বিষয় ছিল। কিন্তু যেটি হলো যে 5 তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেওয়া হলো,
এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না, মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এসএসএফ এবং পিজিআর এর যে অব্লিগেশন আছে, কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা আছে। তো তারা একটা হিসেব করে বলল যে 45 মিনিটের মতো সময় পাওয়া যাবে, এই মব এখানে আসছে। তো তখন উনি বলেছেন ঠিক আছে, উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। তো ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না, এটা প্রশ্নও আসে না। কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে, অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল, নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল। কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত উনি টুঙ্গিপাড়ায় চলে যেতে চেয়েছিল, দেশ ছাড়তে উনি চান। এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন, যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না, ভবিষ্যতে এগুলো বের হবে, উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল। কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা বলা হচ্ছে যে তিনি আরো মানে গুলি করে হলো, আরো হতাহত করে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এমনকি তিনি কোনোভাবেই পদত্যাগ করতে রাজি ছিলেন না। একেবারে মিথ্যা কথা। রেহানাকে দিয়ে অনুরোধ করানো হয়েছিল। শেষে সজীব ওয়াজেদ জয় একেবারে মিথ্যা কথা। কারণ হচ্ছে একেবারে মিথ্যা কথা। কারণ উনি তো 4 তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না। উনি এভাবে বলছিলেন যে আমি দেশ চালাতে পারছি না, এত হচ্ছে, ওদের এত খারাপ লাগছে, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাবো। উনি ক্ষমতা ছেড়ে দিতে 4 তারিখে বেশ কয়েকবার বলেছিলেন। কাজে এগুলো একেবারে, আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা। এবং যেটি হয়েছিল, হ্যাঁ, যেটি সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না, উনি ক্ষমতা তো আগে দিনই ছাড়তে চেয়েছিলেন। এবং উনি বলেছিলেন উনি পদত্যাগপত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে, যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যেই আসবে, যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন। কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল, সেই সময় উনি এটা জিদ করেছিলেন, উনি দেশের বাইরে যাবেন না। তখন ওই শেখ রেহানাকে দিয়ে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল, এই বিষয়গুলি ঘটেছে। কিন্তু আগের দিনও 4 তারিখ উনি বারবার বলেছেন উনি থাকবেন না, এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। আমরা বরং দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ক্ষমতায় থাকবেন না, ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে। সামনে আছে একটা আন্দোলন, আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করার পরিকল্পনা ছিল। তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল 4 তারিখ 5 তারিখে পুরোটা মিলে। তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যতে। আরেকটি জিনিস ধরেন 3 তারিখে সেনাপ্রধান এবং তাদের সেনাবাহিনীর যে বৈঠকটি হয়েছিল সেখানে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল, রীতিমতো ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা কোনোভাবে গুলি চালাবে না। আপনারা কি তারপরও বুঝতে পারেননি যে সময় ফুরিয়ে গেছে? না, কারণ গুলি চালাবেন কেন? আমরা তো গুলি চালানোর কথা বলি নাই। ওনারা বলেছিলেন যে জনগণের উপরে গুলি চালাবেন না, এবং আমরা কি চেয়েছি? আমরা তো বলেছি জনগণের উপরে কোনোভাবেই গুলি চালানো যাবে না। কাজে তার অবস্থান আমাদের অবস্থান তো একই ছিল। এবং 4 তারিখে তো আমাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছে। সেই 4 তারিখে সেই মিটিং আমি ছিলাম, সেনাপ্রধান ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা এবং সবাই, বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং হয়েছে, সেখানেও তো সেনাপ্রধান বক্তৃতা দিয়েছিলেন। কাজে সেখানেও তো বলা হয়েছিল যে যতগুলো কি পয়েন্ট ইনস্টলেশন আছে এবং ঢাকা শহরকে প্রতিরক্ষা এবং প্রোটেকশন দেয়া, কোথা থেকে? ধ্বংসযোগ্য এবং আক্রমণ থেকে প্রোটেকশনের দায়িত্ব তো এটা আইন শৃঙ্খলা বাহিনী। তো সেই একটা শহরকে, একটা রাষ্ট্রকে আপনার সুরক্ষা দেয়া আর জনগণের উপর গুলি চালানো, দুটো তো দুই জিনিস। ওইটার মধ্যে আপনি মেসেজ তো পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমাদের অবস্থান তো সবসময় ছিল যে কোনোভাবে যাতে ক্যাজুয়ালিটি না হয়, কোনো হতাহত না হয়। কারণ 16 তারিখে যখন প্রথম 6 জনের মৃত্যু হলো, আমরা তখন শকড হয়ে গেছিলাম কোথা থেকে এই ঘটনাগুলি কিভাবে ঘটছে। তারপরে তো আমরা এগুলোকে ইনভেস্টিগেশনের জন্য বললাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জুডিশিয়াল কমিটি গঠন করে দিলেন, ইউনাইটেড নেশনসকে বললেন, জাতিসংঘকে বললেন আমাদেরকে সহযোগিতা করতে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নিজে বিভিন্ন সংস্থা, পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করেছিলাম ফরেন্সিক এক্সপার্ট এদেরকে আনার জন্য, একটা আন্তর্জাতিক তদন্ত করতে যে কেন এরা এই ঘটনাগুলি ঘটছে, কিভাবে ঘটছে। কারণ যতগুলি হতাহত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, এটা তো আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে চাপছে। আমরা তো সরকারের, তখন এই দায়িত্ব আমাদেরকেই নিতে হয়, যে কারণে আমরা তো চাচ্ছিলাম না এই ঘটনা ঘটুক। আমরা তো চাচ্ছি যে টেনশনটা ডিফিউজড হোক, আমরা চাচ্ছি যাতে এই ঘটনাগুলি না ঘটুক। এবং কিন্তু যে পক্ষ চাচ্ছিল যে আরো মৃত্যু হোক, আরো হতাহত হোক, আরো টেনশন বাড়ুক, যাতে সরকার পড়ে যায়,
এটা তো অন্য পক্ষ চাচ্ছিল, আমরা তো এটা চাইনি। আমরা কেন গুলি ছোড়ার কথা বলবো, এবং গুলি ছোড়ার যে হবে না এটা তো আমাদেরই সিদ্ধান্ত, এটা শুনে কেন আমরা অন্য কোনো মেসেজ নিব? এটা নিয়ে তো কোনো প্রশ্ন আসে না। ধরুন 16 তারিখ আপনি বলছেন যে 16 তারিখ 6 জনের মৃত্যুর পরে আপনারা শকড হয়ে গেছিলেন, তো 16 তারিখ থেকে 5 তারিখ প্রায় 3 সপ্তাহ, এর মধ্যে কিন্তু ওই 16 তারিখে মাত্র 6 জনের মৃত্যু, এরপরে প্রায় আপনি জানেন যে কি পরিমাণ অন্তত মানে বাংলাদেশের সরকারি হিসেবেও 800-র উপরে এই সংখ্যা নিয়ে নানা রকম মতভেদ আছে, কিন্তু অনেক প্রাণহানি হয়েছে। তো এই 3 সপ্তাহ লাগলো কি আপনাদের এটা বুঝতে যে এরকম একটি পরিস্থিতি, এখানে আপনারা ধরেন আওয়ামী লীগ একটা বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, তারা মাঠের একেবারে তৃণমূলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, তো আপনারা এই ব্যর্থতার জন্য কি কি এখন পর্যন্ত প্রায় 4.5 মাস 5 মাস হতে যাচ্ছে হয়ে গেছে, তো আপনাদের মূল্যায়নগুলি কি 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 ব্যর্থতা আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন? একটা জিনিস খেয়াল করেন, 16 তারিখে যখন 6 জনের মৃত্যু হলো, আবু সাইদ সহ, ওখানে ছাত্রলীগেরও একটা ছেলে ছিল ঢাকা কলেজের, আপনার যদি মনে আছে। ওই 16 তারিখে সকালবেলা আমরা খবর পাচ্ছিলাম যে আগের দিন স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্টে বলা হচ্ছে যে 2 জন নাকি মারা গেছে। তো আমরা কিন্তু খুঁজছিলাম কিভাবে 2 জন মারা গেল, আমি কোনো মিডিয়াতে রিপোর্ট হয়নি, কোথাও হয়নি। আমি 16 তারিখে দিনের বেলা সকালবেলা গণভবনে গেলাম এবং এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ হলো, কিন্তু আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা আমাদের সমস্ত গণমাধ্যমে যারা আছেন এবং বিভিন্ন সূত্রে যতগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, আমরা খুঁজছি যে এই তথ্য কোথা থেকে পেলো, এবং আসলে কিন্তু আদতে একজনও মারা যায়নি। তারপরে হুট করে একটার পর একটা মৃত্যুর খবর আসা শুরু করলো 16 তারিখে, এবং আমরা পুরো শকড হয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দেখেছি, উনি কিন্তু প্রচন্ড ভাবে মানে শকড হচ্ছিলেন যে বিষয়টা কি, যে কারণে পরবর্তীতে পরের দিনই উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন, সরি বললেন, উনি আপনার জুডিশিয়াল কমিটি করার ঘোষণা দিলেন, এবং সতর্ক হতে বললেন অভিভাবক এবং শিক্ষকদের যে আপনাদের সন্তানদের কিন্তু প্রোটেকশন দিয়ে রাখতে হবে, এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে, হ্যাঁ আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। এবং তারপরে আপনি যেটি বলছেন পরবর্তী 3 সপ্তাহে 5ই অগস্ট পর্যন্ত দেখুন অনেকগুলো এরকম ঘটনা ঘটেছে, এবং আমরা কিন্তু পরবর্তীতে দেখছি যে পুলিশের সাথে কোনো সংঘর্ষ নাই, কিন্তু হুট করে একটা স্নাইপারে গুলি এসে মরে যাচ্ছে। এবং আপনার মনে আছে হৃদয় তরুয়া বলেছে তার বন্ধু তার পাশে কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারপরে যেটা বলা হলো যে বাসার ভিতরে বাচ্চা শিশুরা মারা যাচ্ছে, হেলিকপ্টার থেকে নাকি গুলি ছড়া হয়েছে। পরে তো এই যে ডক্টর ইউনূসের অধীনে র্যাব ইনভেস্টিগেট করে বলে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছড়া হয়নি, এবং যে বাচ্চাটা মারা গেছে তার বাবা বলছে যে কোনো হেলিকপ্টার শব্দই ছিল না যখন তার গায়ে গুলি এসে লাগলো। তো এইটা তো আমরা আসলেই ওই 3 সপ্তাহ শকের মধ্যে ছিলাম, বুঝতে পারছিলাম না কেন ঘটছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখেন উনি জুডিশিয়াল কমিটি করে তদন্ত করতে শুরু করলেন, উনি জাতিসংঘকে ডাকলেন, আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করলাম, উনি যারা আহত হলেন তাদেরকে দেখার জন্য হসপিটালে দৌড়ে গেলেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করলেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে গণভবনে ডেকে তাদের পাশে আমরা দাঁড়ালাম, তাদেরকে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করা হলো, তাদের পাশে থাকা এবং বিচারের ব্যবস্থা কমিটমেন্ট করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী তো সবকিছু করেছেন কিন্তু ওই সময়টুকুর মধ্যে। কিন্তু এমন যে একটা বিশাল ষড়যন্ত্র যেভাবে আমাদের ঘাড়ের উপর এসে পড়লো, মানে এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছিল, এবং মানুষের মনকেও আসলে বিভিন্নভাবে চারিদিক থেকে প্রচার প্রপাগান্ডা করে বিষে তোলা হলো, যেটা সত্যি কথা। আপনি যদি বলেন ব্যর্থতার কথা, ওখানেই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে আমরা আসলে এটা ওইভাবে এটা গভীরতাটা বুঝে উঠতেই পারিনি। এত অল্প সময়ের মধ্যে এত ঘটনা ঘটে যাবে এটা আমরা বুঝতে পারিনি, এবং আমরা আসলে ওই শকের মধ্যেই ছিলাম কাইন্ড অফ। এক একটা হতাহতের ঘটনা ঘটতো, আসতো আমাদের কাছে, এবং আমরা পুরা যে কি অবস্থা হতো চারিদিকে আমাদের কলিগরা মানে সবার চেহারা আপনার ভেঙে যেত, যেটা কি আর একটা ঘটনা এরকম হলো, কেন হচ্ছে। তো এই তো হচ্ছে অবস্থা। না পারার, এই যে আপনি এটা বলছেন যে এটা মানে গভীরতাটা বুঝতে পারেননি, সেই না পারার কারণটি কি? এরকম কি হতে পারে আপনারা একটা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন মানুষের কাছ থেকে, মানুষের পালসটা ধরতে পারছিলেন না? আবার অনেক সময় সবাই বলে যে আওয়ামী লীগ মানে অনেক পুরনো দল হওয়ার কারণে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে যখন বিরোধী দলে থাকে আওয়ামী লীগ তখন সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, সরকারে যখন থাকে তখন আওয়ামী লীগকে বলা হয় দুর্বল, আর টানা যখন 15 বছর ধরে ক্ষমতায় তখন মানুষের সঙ্গে তার বিচ্ছিন্নতা তৈরি হয়েছে কিনা, এই বিষয়গুলি আপনারা মূল্যায়ন করেছেন কিনা? দেখুন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে গভীর ষড়যন্ত্র হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি ওইভাবে। তো গভীর ষড়যন্ত্র তো আর সাধারণ জনগণ করে নাই, যে জনগণের সাথে বিচ্ছিন্নতার কারণে আমরা এটা বুঝতে পারছি না। জনগণও তো ধোকার মধ্যে পড়ে গিয়েছিল। আমি কখনোই মনে করি না যে আমাদের জনগণের সাথে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল বা ছিল, অবশ্যই আমাদের সংযোগ সবসময় ছিল।
কিন্তু যেটি হয়েছে যে গভীর ষড়যন্ত্রটা বুঝতে না পারার মূল কারণ যেটি হচ্ছিল, ষড়যন্ত্রকারীরা এত ব্যাপকভাবে এই ষড়যন্ত্র করেছে, এত টাকা পয়সা তারা ঢেলেছে, এবং এগুলো তো এখন একটু একটু করে বের হচ্ছে, একটু একটু করে কিন্তু বের হচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের বক্তব্যে কিন্তু বের হয়েছে 7.62 সিভিলিয়ানদের আর্ম করা হয়েছে। সেই সিভিলিয়ান কারা? যারা আনসার ক্যাম্পে যে আনসারকে গেট থেকে গুলি ছুড়ে আনসারদের আহত নিহত করেছে। তো আপনার আইন শৃঙ্খলা বাহিনীদের উপরে খার কাদের ছিল? কারা পুলিশকে আক্রমণ করেছে? তো এই 7.62 যারা গুলিটা করেছে তারা তো ওই পক্ষ, এই সন্ত্রাসীরা। তো এই জিনিসগুলো কিন্তু বুঝে বুঝে ওঠা একটু কষ্টই ছিল তখন। তো সেটা আমাদের অবশ্যই ব্যর্থতা ছিল, এবং অবশ্যই আমি মনে করি আমাদের দায়ও ছিল। দায় আমাদের নিতে হবে। আমরা যখন সরকারে ছিলাম আমাদের দায় আছে, কিন্তু এই দায় স্বীকার করেছিলাম বলেই আমরা জুডিশিয়াল কমিটি করেছিলাম তদন্তের জন্য, জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলাম, প্রত্যেকটি আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, আহতদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আমরা দায় নিয়েছিলাম বলেই এই কাজগুলি আমরা করেছিলাম, এবং এখনো আমরা বিচার চাই। আমাদের কথা হচ্ছে যে বিচারটা হতে হবে। আমরা যে জুডিশিয়াল কমিটি করেছি সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছে ইউনূস সরকার। কেন? এখন পর্যন্ত তারা কোনো কমিটি করেনি তদন্তের জন্য। জাতিসংঘকে যে আমরাই তো ডেকেছিলাম, তারপরে যাই হোক তারাও ডাকতে বাধ্য হলো, কিন্তু এখন জাতিসংঘকে তারা তথ্য দিচ্ছে না। আপনি কিছুদিন আগে দেখেছেন রিপোর্ট হয়েছে, জাতিসংঘ কিন্তু খুবই, তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু খুবই হতাশ যে তারা কোনো কোঅপারেশন পাচ্ছে না। তো কেন এটা হচ্ছে বলেন? মাঝখান দিয়ে আবার কি হলো যে ইনডেমনিটি দিয়ে দিল। কেন ইনডেমনিটি? আমরা তো সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম। আপনি আমাকে বলেন যে এই 5 তারিখে পরে যে ঢাকা ইউনিভার্সিটির তোফাজ্জল, বা আপনার জাহাঙ্গীরনগরের যে শামীম, বা রাজশাহী ইউনিভার্সিটির মাসুদ, বা এই যে কিছুদিন আগে রায়হান এবং মাসুদ রানা যারা জয় বাংলা লিখেছিল, একজন রেকর্ড করেছিল, কুপে মেরে ফেললো, এগুলো দায় নিবে ইউনূস সরকার? শত শত আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করা হলো 5 তারিখের পরে, এত পুলিশ হত্যা করা হয়েছে, এই পুলিশের পরিবারের সদস্যদের তাদের অধিকার আছে না বিচার চাওয়ার? তারা এগুলো দায় নিবে? নিচ্ছে? আমরা তো নিয়েছিলাম, আমরা তো তদন্ত করেছিলাম, আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম। এই সরকারের ভূমিকা নিয়ে আপনার কাছে আমি ফিরবো, আমার অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু মানে 5ই আগস্ট এবং ওই সময়কার ঘটনাগুলিতে এখনো আমাদের অজানাই। তখন সেনাবাহিনীর ভূমিকা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন, এবং আপনাদের কাছে কি পুরো পরিস্থিতি সম্পর্কে কোনো গোয়েন্দা প্রতিবেদন কি ছিল নাকি ছিল না? গোয়েন্দা তো আসলে এইভাবে কাজ করে না যে পুরো পরিস্থিতি নিয়ে। হ্যাঁ, একটা তো ছিল, আমাদের তো গোয়েন্দা সংস্থাগুলো তো জানাচ্ছিল যে আমাদের একটা মিটিংও হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি সেই মিটিং এ ছিলাম। এটা আরো আপনার অগস্টের শুরুতে মনে হয়, বা জুলাই শেষের দিকে, যেখানে কিন্তু প্রতিবেদনগুলো দেওয়া হয়েছে যে যেভাবে মানে আপনার ইভেন ঢাকা থেকে চিটাগং এ যে তেলের যে ট্যাঙ্ক বাহী যে গাড়িগুলো সেগুলোকে আক্রমণ করা হয়েছে, তেলের যে বিভিন্ন ডিপো গুলো সেগুলো আক্রমণ করা হয়েছে, জেলের মধ্যে জেল ব্রেক করে ঢুকে জঙ্গিদের বের করে নিয়ে আসা হয়েছে 800 কয়েদি। তো এগুলো কিন্তু পুরো একটা, আমরা কিন্তু আজ করতে পারছিলাম না একবারে সেটা না, করছিলাম যে এগুলো তো কোনো শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষণ না, এখানে তো একেবারে জঙ্গিবাদী একটা মহাপরিকল্পনা নিয়ে তারা নেমেছে, এবং এক ধরনের যুদ্ধ ঘোষণা করে। এবং আজকে কিন্তু তারা এটা স্বীকার করছে যে এত পুলিশ হত্যা না করলে, ধ্বংসযজ্ঞ না চালালে আপনার এইভাবে কি তাদের নাকি তাদের কথিত বিপ্লব সফল হতো না। তো কোটা আন্দোলনের বিষয়টা যে একটা জাস্ট কাভার ছিল, হ্যাঁ, পিছন দিকে যে এই ব্যাপারগুলি ছিল এগুলো প্রতিবেদনে উঠে এসছে, একেবারে আসেনি সেটা ঠিক নয়। দেখুন, বাংলাদেশে এর আগেও গণ অভ্যুত্থান হয়েছে, নানানভাবে সরকার পতন হয়েছে, কিন্তু যেভাবে করে আওয়ামী লীগ তাসের ঘরের মতো ভেঙে পড়লো, সবচেয়ে শক্তিশালী দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে পুরাতন এবং অভিজ্ঞ রাজনৈতিক দল, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারা এরকম করে ভেঙে পড়ে যাবে এবং সবাই আত্মগোপনে চলে যাবে। আওয়ামী লীগ ভেঙে পড়েনি, আওয়ামী লীগ ভেঙে পড়েনি, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ থাকবে। বিষয়টি যেটি হয়েছে যে একটা মানে অল অফ এ সাডেন, এই যে এত অল্প সময়ের মধ্যে যে মানে যে ষড়যন্ত্রটা, এটা তো পিছন থেকে দীর্ঘ পরিকল্পনা ছিল, এবং যে পরিমাণ আপনার এখানে ইনভেস্টমেন্ট হয়েছে দেশি বিদেশি চক্র, যে কারণে যেটা হচ্ছে কি যে আমরা তো ধরেন যারা অসাম্প্রদায়িক রাজনীতি করি, আমরা তো সবসময় এই জঙ্গিদের টার্গেট ছিলাম। তো যেভাবে আমাদেরকে এই পতনের দিকে নিয়ে যাওয়া এবং জঙ্গিদের ছেড়ে দিয়ে আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো, তো যে কারণে আপনি খেয়াল করে দেখেছেন যে যারাই এই ঝুঁকিকে মোকাবেলা করার জন্য আমাদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে সাময়িকভাবে। আমরা যদি নিজেদেরকে সেফ অ্যান্ড সিকিউর না করি, আমরা তাহলে ইভেন্চুয়ালি রিঅর্গানাইজ রিগ্রুপ করে ফাইট ব্যাক কিভাবে করব? যারা সেটা করতে পারেনি তাদেরকে কিন্তু আপনার জেলে ঢুকে রেখেছে, মিথ্যা মামলা দিয়েছে। প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীর বাসা আপনার আক্রমণ করা হয়েছে, লুটতারাজ করা হয়েছে। গোটা বাংলাদেশে
আওয়ামী লীগের সমস্ত অফিস যেগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আমার বনানীতে যে অফিস যেটি ছিল সেটা পুরোটা আপনার লুট করা হয়েছে এবং সবকিছু আপনার নিয়ে গেছে, কম্পিউটার এবং ভেঙে চুরে রেখে চলে গেছে। তো এই ধরনের আক্রমণের মুখে আপনি কি করবেন? এই ধরনের আক্রমণের মুখে আমি মনে করি যে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে জঙ্গি যে ঝুঁকি, জঙ্গিদের ঝুঁকির মুখে আমাদেরকে অবশ্যই কৌশলগতভাবে সেই অবস্থা নিতে হয়েছে। কিন্তু আমরা আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। আওয়ামী লীগ তাসের ঘরের মতন ভেঙে পড়েনি। আওয়ামী লীগ মোকাবেলা করবে, করেই বাংলাদেশ এবং জনগণের স্বার্থে আওয়ামী লীগ কাজ করবে। জি, ধরেন মানে এখন যে পরিস্থিতি, এতে তো একেবারে তৃণমূলের নেতাকর্মীরা মারাত্মকভাবে তারা এফেক্টেড। তারাই হত্যার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, বাড়িঘরে থাকতে পারছে না, তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। অনেকে অভিযোগ করেন যে এটি আসলে দল হিসেবে আওয়ামী লীগের একটা বড় ব্যর্থতা, যে তাদের যেই কর্মীদেরকে এইভাবে করে মানে এইভাবে করে ছেড়ে দেয়া, সবাই গোপনে চলে যাওয়া, কোন রকম দিক নির্দেশনা না থাকা, এটি একটা এত বড় একটা দলের কাছ থেকে কেউ আশাও করে না, এবং এটি একটা দায়িত্বহীন পরিস্থিতি, এমনটাই কিন্তু অনেকে অভিযোগ করছেন। দেখুন, যারা দেশে কোনো না কোনো ভাবে দেশের ভিতরে আটকে গেছেন, তারা কি দিক নির্দেশনা দিতে পারছেন? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কত নেতা, সাবেক মন্ত্রী, এমপি, তারা তো সব জেলে। তারা কি দিক নির্দেশনা দিতে পারছেন? বরং বাইরেও আছেন, তারা তো নিরাপদে আছেন, তারা আমি না, কেউ নিরাপদে নাই, কেউই নিরাপদে নাই, কেউ ভালো অবস্থায় নাই, এতটুকু আপনাকে বলতে পারি। আপনার এমন একটা পরিস্থিতিতে সবাইকে নিজেকে সিকিউর করতে হয়েছে, কেউ নিরাপদে এবং ভালো অবস্থায় নাই। বরং আমি বলছি যে যারা সেই ঝুঁকি মোকাবেলা করে কিছুটা নিজেকে সিকিউর করতে পারছেন, তারাই হয়তো এখন অনেক ক্ষেত্রেই নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়াতে পারছেন। কাজে দেশে থেকে আপনি যেটা বলছেন, একেবারে সামনাসামনি মুখোমুখি হয়ে ওই বীরত্ব দেখানো দেখে আপনি জেলে ঢুকবেন, আপনাকে মেরে ফেলবে, আপনাকে হত্যা করবে, তখন তো আপনি কিছুই করতে পারবেন না। কাজে এখন আমি মনে করি যারা নিজেদেরকে কিছুটা নিরাপদ নিরাপদ জায়গায় রাখতে পেরেছেন, তারাই বরং এখন কিছু তাদের সীমাবদ্ধ সাধ্যের মধ্যে চেষ্টা করছেন যোগাযোগ করে বিভিন্ন জনের সাথে। আমরা তো যোগাযোগ করছি তো বিভিন্ন নেতা কর্মীদের সাথে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তৃণমূলে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করছেন এবং কথা বলছেন, তাদের পাশে থাকার জন্য উনি আছেন, এবং বিভিন্ন জনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করার। তো কাজেই এইটা কিন্তু ঠিক না যে আওয়ামী লীগের সবাই সবকিছু ছেড়ে চলে গেছে। যারা বরং সিকিউর করেছে, নিরাপদ করেছে নিজেকে, তারাই এখন করতে পারছেন কিছুটা হলেও। তাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু যারা পারেননি তারা তো সব আপনার জেলের মধ্যে, তারা তো আরোই পারছেন না, তাই না? তবে এটা খুবই সত্যি কথা, গোটা বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের উপরে যে আঘাত নেমে এসছে, যেভাবে তারা অন্যায় অত্যাচার করছে এবং আক্রমণ করছে, এটা তো এখন দেশের মানুষ বিশ্ব দেখছে, যে যারা এতদিন গণতন্ত্র মানবাধিকারের কথা বলে। বড় অভিযোগ হচ্ছে কি, যে ধরেন যারা এরকম তৃণমূলের কর্মী, প্রকৃত আওয়ামী লীগ, তারা অনেকখানি দল থেকে বিচ্ছিন্ন ছিলেন, যারা যেটি বলে যে হাইব্রিড, এরকমরাই আওয়ামী লীগের প্রভাবশালী ছিল, এবং দল হিসেবে কিংবা সরকার হিসেবে আওয়ামী লীগ সরকার অনেকখানি প্রশাসনের উপর নির্ভরশীল ছিল। এই দিক থেকে কি মনে হয় যে এটাও একটা বড় ধরনের অভিযোগ, এবং দলকে আবার সংগঠিত করতে এইগুলো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে যারা আছেন দেখেন, আপনি ওখানে দেখেন, মেজরিটি 90% উপরে আপনি পাবেন দলের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া তৃণমূলের কর্মীরা, যারা বিভিন্ন পর্যায়ে নেতা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন স্তরে দেখেন কমিটিগুলো। না না, আপনি যে প্রশ্ন, না না, আমি বলি, আপনি প্রশ্নটা একটু শেষ করি। হ্যাঁ, এই ধরনের সাংগঠনিক কিছু দুর্বলতা তো অবশ্যই ছিল, আমি এটা অস্বীকার করব না যে সব জায়গাতে আমরা সাফল্যের সাথে সবকিছু করেছি। অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল, আমাদের ভুল ভ্রান্তি ছিল, কিন্তু এই যে ঢালাও অভিযোগ যেগুলো, সেগুলো আমি মনে করি না এগুলো ঠিক। তবে আওয়ামী লীগের প্রশাসনের উপরে যেটি বলছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো অবশ্যই প্রশাসনের একটা বিষয় থাকে, সেটা সাথে নিয়ে কাজ করতে হয়। আর দল এবং সংগঠনের ক্ষেত্রে সেটা সাংগঠনিকভাবে বিষয়গুলি দেখতে হয়। তবে সব মিলিয়ে আমি যেটি বলবো যে কিছু কিছু বিষয় যেভাবে ঢালাও ভাবে বলা হয়, সেটা তথ্যপত্র এবং আপনি যদি একেবারে স্পেসিফিক্যালি দেখেন, সেক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো এগুলো সঠিক মনে হবে না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি ব্যর্থতা এগুলো তো ছিলই, চলার পথে এগুলো হয়। আমরা এটা দাবি করতে চাই না যে আমরা কোনো ভুল করিনি, অবশ্যই না, আমাদের অনেক ভুল ছিল।
ভুল করেছি, ভুলগুলো হয়েছে, সেগুলো নিয়ে আলাপ করছি আমরা, সেগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করি ভবিষ্যতে কিভাবে এখান থেকে শিক্ষা নেওয়া যায়, সেই জিনিসগুলো থেকে সেগুলো যাতে আবার না করা যায় সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলে। দেখুন, একটা জিনিস আমি এর আগে একটা ইন্টারভিউতে বলেছি, আবার বলি, আপনি ভুল থেকে ইতিবাচক কিছু কখন আনবেন? যখন আপনি ভুলটা স্বীকার করবেন, যখন ভুলটা আপনি যখন যদি ভুল হয় সেটা যদি আপনি স্বীকার করেন, সেখান থেকে যদি আপনি শিক্ষা নেন এবং আপনি ভবিষ্যতে যদি সেটা না করেন। আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি। আমাকে কি আপনি তিনটা সুনির্দিষ্ট তিনটা ভুল বলতে পারেন প্রায়োরিটি করে? না, এটা এক না, নম্বর ভুল। না, এভাবে ইন্টারভিউতে ভুল নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। আমরা এগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা অ্যানালাইজ করছি, সেগুলো আমরা ভবিষ্যতে একটা বড় আকারে তুলে ধরবো অবশ্যই। ওকে, ধরেন কারণ এখন ইন্টারভিউতে এগুলো যদি আবার বলি তাহলে এটা আরেকটা ভুল হয়ে যাবে, তো ভুলের উপর দিয়ে আরেকটা ভুল করা ঠিক হবে না। জি, কিন্তু ধরেন অনেক ভুল আছে আমরা শুধরাতে পারি, অনেক ভুল আপনি চাইলেও শুধরানোর কিছু নাই। ধরেন এতগুলি তরুণ প্রাণ ঝরে গেছে, এটি তো একটা বিরাট ক্ষতি। শুধুমাত্র পরিবার না, বাংলাদেশে মানুষ কোনোদিনও এই পরিমাণ, মানে ধরেন এরশাদ বিরোধী আন্দোলনেও কয়টা মানুষ মারা গেছে 9 বছরে? এত মানুষ মারা যায়নি, তার উপরে তরতাজা তরুণ প্রাণ, তাদেরকে আমরা কোনোদিনও ফেরত পাবো না। এই ভুল আপনারা কি দিয়ে শুধরাবেন? এটা তো ভুলের বিষয় না, এটা তো দোষের বিষয়। এই প্রাণগুলি ঝরলো কেন? যার এটার জন্য দায়ী, দোষী, সেটাকেই তো আপনার শুধরানোর একমাত্র রাস্তা এই মুহূর্তে যে আপনার একটা তদন্ত করতে হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়া, এবং দোষীদের সাজায় আওতায় আনতে হবে। সেই প্রক্রিয়া তো আমরা শুরু করেছিলাম, সেই প্রক্রিয়া তো অফ করে দিয়েছে। সেখানে আমরা আপনাদের কোনো দায়? আমি তো আগে আপনাকে বলেছি, আমরা যখনই যে অবস্থায় ক্ষমতায় ছিলাম থাকাকালীন সময় যা কিছু ঘটেছে সেখানে তো আমরা দায় নিচ্ছি, দায় স্বীকার করছি, এবং দায় স্বীকার করেছি বলেই তো আমরা তদন্তের ব্যবস্থা করেছিলাম, আমরা জাতিসংঘকে ডেকেছিলাম, দায় স্বীকার করেছিলাম বলেই তো আমরা আমরা হতাহত যারা হয়েছিল তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। এটা তো দায় আছে বলেই সেটা আমরা স্বীকার করে সেটা আমরা করেছিলাম। কিন্তু আপনি যদি ধরেন যে দোষ আমরা করিনি, সে দোষ দিয়ে যে অপরাধ আমরা করিনি সে অপরাধে অপরাধী করেন, সেখানে আমার বক্তব্য হচ্ছে যা ঘটেছে তার বিচার হতে হবে, বিচারের পরে সিদ্ধান্ত হবে কে দোষী এবং কে অপরাধী, এবং অপরাধীদের বিচার করে সাজা দেওয়ার মধ্য দিয়েই এই একমাত্র এই দায় আপনার নিষ্পত্তি হবে। এই দায় আমাদের সবার, আমরা সেটার পক্ষে আছি, সেটা পক্ষেই ছিলাম, আগামীতেও থাকবো। কিন্তু এই সরকার, ইউনূস সরকার তো এটা করছে না, তারা কিন্তু এটাকে ব্যবহার করছে। ছাত্রদের বা যারা যারা এখানে মৃত্যুবরণ করেছে, হতাহত হয়েছে, সেই বিষয়গুলোকে তারা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে মিথ্যা মামলাতে জেলে রেখেছে। আসল যে কালপ্রিট যারা, তাদেরকে তো তারা ধরছে না। তাহলে তো বোঝাই যাচ্ছে যে এদের উদ্দেশ্যটা কি। এরা তো এই হত্যাকাণ্ডের বা যেগুলো ঘটেছে এগুলো বিচার করছে না, আমরা করতে চেয়েছিলাম। এরা তো আপনার ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছে, এরা তো সত্যিটা বের করতে চাচ্ছে না। তো এবং আজকে যারা আহতদের যে আর্তনাদ, সেখানেও তো তাদের পাশে তো তারা দাঁড়াচ্ছে না। আমরা তো বরং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলাম। তারা বিচার করতে চাচ্ছে না তা না, তারা তো আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা বিচার করছে, প্রক্রিয়া শুরু করেছে। কোথায় আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা বিচার করছে? ট্রাইব্যুনালে তারা শেখ হাসিনার জন্য তদন্ত করছে, এরই মধ্যে ভারত থেকে তাকে প্রত্যার্পণ। ওটাকে তো বিচার বলে না। শোনেন, ইউনাইটেড নেশনস এর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে আপনি কেন তথ্য দিচ্ছেন না? আপনি যদি শোনেন, আপনি ওইটাই তো আপনাকে বললাম যে এটা ইনভেস্টিগেট করে যে আসল কালপ্রিট ধরতে হবে, সেই কাজে কিন্তু তাদের মনোযোগ নাই। তারা কি করছে? রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার পিছে লাগছে, বা আওয়ামী লীগের নেতাদেরকে ধরে এনে আপনার জেলে ভরে রাখছে। অর্থাৎ তারা পলিটিক্যালি রাজনৈতিক অস্ত্র হিসেবে এগুলোকে ব্যবহার করছে। কিন্তু সত্যিকার অর্থে যে বিচার তদন্ত যেটা আমরা শুরু করেছিলাম জুডিশিয়াল কমিটি করে, তারা সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছে। তো তারা নিজেরাও তো নতুন করে করেনি, তদন্তটা করলো না কেন তারা? জাতিসংঘকে কেন কোঅপারেট করছে না তারা? তাই না? কাজেই তারা ওই কাজটা না করে এই যে আইসিটিতে যেটা করছে, এটা তো রাজনৈতিক ভাবে ব্যবহার করা। আপনার বলেন তো, আওয়ামী লীগ যত বড় বড় নেতাদের ধরেছে হত্যা মামলা দিয়ে, আপনি নিজে বিশ্বাস করেন এরা হত্যা করেছে? না, তারা বলছে অন্য কোনো মামলায় মামলা দিলে, অন্য মামলাগুলো হলে তারা জামিন পাবে, এখন হত্যা মামলায় জামিন হবে না। মূলত সেই মানে হত্যা তারা না করলেও দিবে, তার মানে এটাই তো হচ্ছে নতুন বাংলাদেশের সংজ্ঞা তারা তৈরি করলো, যেখানে আইনের শাসন বলে কিছু নাই। তারা যে এত কথা বলে এসছে, আমাদেরকে দোষ দিয়েছে যে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার, তো এখন এসে আবার ওই একই কাজ করছে।
তো মামলায় জামিন পেলে পাবে, যার যে দোষ আছে সেভাবে আইনি প্রক্রিয়ায় তাদেরকে নিতে হবে, যদি নির্দোষ হয় নির্দোষ হবে, দোষ হলে সাজা হবে। সেটা না করে এক তো হচ্ছে মব তৈরি করে হত্যা করছে, খুন করছে, জঙ্গিদের লেলিয়ে দিয়েছে, আর হচ্ছে যাদেরকে হাতের কাছে পাচ্ছে মিথ্যা মামলা দিয়ে ধরে জেলে ভরছে, আর সেই মামলা মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজিও চলছে। এই তো আজকের নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। আরেকটি বিষয় দেখুন, সবাই ষড়যন্ত্রের কথা বলছে, সেখানে অভিযোগ আসছে ধরেন চায়না, আমেরিকা, ভারত, এই 3 দেশের ইনভলভমেন্ট অনেকভাবে শোনা যাচ্ছে। আমি এই সবগুলি ইনভলভমেন্টে যাব না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চায়নার সঙ্গে আওয়ামী লীগের কোন রকম সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে ধরেন ডক্টর ইউনূস সরকার, তিনি এরই মধ্যে দেশটার সঙ্গে মানে ঘনিষ্ঠ হয়েছেন, সেটি শোনা যাচ্ছে। এবং ধরেন বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখেছি চায়না ঘুরে এসেছেন, বা একটা দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে চায়নার সঙ্গে হচ্ছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে করে মূল্যায়ন করেন? আওয়ামী লীগের সঙ্গে চায়নার সম্পর্কটি এখন কেমন? না, আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন আওয়ামী লীগের ফরেন পলিসি একটা ছিল, ডিপ্লোমেসিটা এরকম ছিল, আমরা সকলের সাথে সম্পর্ক রেখেছি এবং আমাদের বক্তব্যটা খুবই সুস্পষ্ট ছিল যে কারোর সাথেই শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। তো চায়নার সাথেও আমাদের বন্ধুত্ব ছিল, ফিউচারে আমরা আবার যদি রাষ্ট্র ক্ষমতায় আসি আমাদের তাই থাকবে। কারণ আমাদের কথা হচ্ছে বাংলাদেশের স্বার্থে যে দেশের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করতে হবে সেটা আমরা করবো, এবং সেটা আমরা করেছিলাম। আমাদের চায়নার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল, বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট তারা নিয়ে এসেছিল। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সাথে একটা বিশাল সম্পর্ক আমাদের ছিল, আমাদের সবচেয়ে বড় আপনার নেইবারিং কান্ট্রি। পাশ্চাত্যের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ছিল, মিডল ইস্টের সকল দেশের সাথে সম্পর্ক ছিল, টার্কির সাথে আমাদের সম্পর্ক ছিল। তো এটা তো একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ব্যাপার, এটা তো আসলে দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পর্ক যতটা না, তার চাইতে আপনার দেশ হিসেবে বাংলাদেশের সাথে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিভাবে ডিপ্লোমেসিটা করেছি, বিষয়টা সেরকম। কিন্তু ধরেন চায়নার সঙ্গে বেশ কিছু বিষয় রয়েছে, ভারতের সঙ্গে আবার সেগুলো কন্ট্রাডিক্টরি রয়েছে। তো সেই ক্ষেত্রে পররাষ্ট্র নীতিতে সরকারের অবস্থান নিয়ে কি কোনো সংকট তৈরি হয়েছিল? না, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ভারতের সাথে চায়না তো অবশ্যই এক ধরনের সমস্যা আছে। তারপরে আবার ভারত এবং চায়না দুটো দেশই কিন্তু আবার ব্রিক্সে আছে। দেখুন, ভারতের সাথে আমেরিকার এত ভালো সম্পর্ক, বিশেষ করে মোদী সরকারের সাথে, ইভেন ট্রাম্প যে নতুন করে ইলেক্টেড হয়ে আসছে তাদের, কিন্তু আবার ভারত কিন্তু আবার ব্রিক্সে আছে, যেটা নিয়ে আপনার আমেরিকান গভর্নমেন্টের বেশ কিছু সমস্যা আছে। তো এটা তো আপনার সবকিছু একই জায়গায় অ্যালাইন হবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিষয়টা এরকম না। আপনাকে আন্তর্জাতিক সম্পর্কগুলো দেখতে হবে আপনার দেশ এবং দেশের মানুষের স্বার্থে। সব যে জায়গাটা নিতে হবে সেইভাবে আপনি সম্পর্কগুলো তৈরি করবেন। এমন না যে আমি আমেরিকার পক্ষে, এই জন্য সবকিছু আমেরিকা যেদিকে যেভাবে চিন্তা করে সেদিকে থাকবো, বা আমি রাশিয়ার পক্ষে সেভাবেই থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছিলেন? ভারতের সাথে চমৎকার সুসম্পর্ক রেখেছিলেন এবং ভারতের সাথে দীর্ঘদিনের অনেক সমস্যার সমাধান করেছিলেন। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আমাদের ছিল উনি সমাধান করেছিলেন, কিন্তু ছিটমহল যে বিষয়গুলি। বাট অ্যাট দ্য সেম টাইম চায়নার সাথে সম্পর্ক রেখেছিলেন, আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ছিল, ওদিকে আমরা রাশিয়া থেকে আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা বানিয়েছিলাম। তো ইউরোপের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক, মিডল ইস্টের সাথে আমাদের গভীর সম্পর্ক তৈরি হচ্ছিল, কাতার, সৌদি আরব, ইরান এবং তুরস্ক। সেগুলো তো আমাদের ছিল। কাজে এটা তো একটা বিগার পিকচারে বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে আপনার এই সম্পর্কগুলো তৈরি করতে হয়। আপনি কোনো একটা পার্টিকুলার দেশ কিভাবে ইন্টারন্যাশনাল আমেরিকার সঙ্গে বাংলাদেশের গত 15 বছরে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল না। আমার এখনো মনে আছে আপনার সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি ড্যান মজীনাকে নিয়ে কটূক্তি করেছিলেন। আমেরিকাকে তো আওয়ামী লীগ সরকার কোনোভাবে থোড়াই কেয়ার করেছে, কোনো পাত্তাই দেয়নি, রাইট? না, যেটা হয়েছে যে আমেরিকার গভর্নমেন্টের সাথে সবসময় আমাদের ভালো সম্পর্ক ছিল। যেটা হচ্ছে এখানে অ্যাম্বাসিতে অনেকেই ধরেন বিভিন্ন ধরনের আমাদের আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে যখন নাক গলানো কথাবার্তা বলতো তখন সেগুলোকে প্রতিবাদ করা হতো। বিষয়টা এরকমই ছিল, তারা তো বিভিন্নভাবে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে আপনার ইন্টারভিন করার চেষ্টা করতো, সেখানে আমাদের বিভিন্ন বক্তব্য আসতো। কিন্তু আপনি যদি রিলেশনশিপের জায়গাটা দেখেন, কোনো কিছু তো বন্ধ হয়নি, সবকিছু তো কিন্তু চলেছে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলি, বা আমাদের অ্যাম্বাসি গুলোর মধ্যে যোগাযোগ এবং সবগুলোই তো ছিল, সেগুলো প্রগ্রেসও করেছে। কিন্তু ধরেন এখন ভারত বিদ্বেষী বাংলাদেশের মানুষের একটা মনোভাব আজকে থেকে না, একদম ঐতিহাসিক ভাবেই
বাংলাদেশের মানুষদের কিছু একটা অংশের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব আছে, এবং এটা নিয়ে রাজনীতির একটা বড় চাল হচ্ছে গিয়ে ভারত বিদ্বেষী মনোভাব। এবং সেই ক্ষেত্রে বলা হয় যে এখন মানে আওয়ামী লীগ এবং ভারত এই দুটোই একই বিদ্বেষে পড়ে গেছে, এবং আওয়ামী লীগকে বলা হয় ভারতের তাবেদার, কিংবা ভারতের সঙ্গে বা আওয়ামী লীগ সরকার একটা নতজানু পররাষ্ট্র নীতিতে ছিল, বাংলাদেশ সবকিছু দিয়ে দিয়েছে ভারতকে। এই অভিযোগগুলোর বিপক্ষে আপনাদের কি এমন প্রমাণ আছে যে আপনারা বলতে পারেন যে বাংলাদেশ সমান মর্যাদা নিয়েই ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখেছে? শোনেন, সমান মর্যাদা তো বটেই, বরং অন্য দলই যারা এসব কথা বলে তারা যা পারেনি আওয়ামী লীগ সেটা অর্জন করেছে ভারতের কাছ থেকে। ভারতের সাথে যে এই যে গঙ্গা চুক্তি, ফারাক্কা চুক্তি, এটা তো অন্য দলগুলি করতে পারেনি, আওয়ামী লীগই তো করেছিল। এটা তো ঐতিহাসিকভাবে সত্য। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ছিটমহল বিনিময় চুক্তি, এটা তো আপনি পানি মেপেছেন, যে দেখেছেন পাইনি কিনা, এই ধরনের কথাগুলি বলার কারণে সমস্যা হয়। প্রত্যেক দিন জয়েন্ট রিভার কমিশন পানি মাপে, চুক্তি অনুযায়ী প্রত্যেক দিন পানি আমরা পেয়েছি। এগুলো কিন্তু আপনারা না জেনে অনেক সময় বলে ফেলেন, মানুষ বিভ্রান্ত হয়। এগুলো কিন্তু বোঝার বিষয় আছে, পানিটা কিভাবে মাপে, কোন সময় থেকে কোন সময় আমাদের পানির জিনিসটা মাপতে হয়, এগুলো হাইলি টেকনিক্যাল। আমি আপনাকে বলে দিচ্ছি, পরে ব্যাখ্যা করবো, আপনি সময় সময় দিতে পারবেন না, যে পানি আমরা যে চুক্তি করেছি চুক্তি অনুযায়ী সবসময় পানি পেয়েছি, পাইনি এটা একবারে বাজে কথা, ইটস নট কারেক্ট। কাজে এইভাবে মানুষ কিন্তু অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। এক, দ্বিতীয় হচ্ছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আমরা করেছি, আমরা ভারতের সাথে ম্যারিটাইম বাউন্ডারি সমুদ্র সীমা জয় করে এনেছি, বিএনপি বা অন্য দলগুলি উদ্যোগই নেয়নি। আমরা ম্যারিটাইম বাউন্ডারি জয় করে এনে আমরা চায়না থেকে সাবমেরিন নিয়ে এসেছি আমাদের এটা সুরক্ষার জন্য, যেখানে ভারতের অনেক ক্ষেত্রে এটা অপছন্দ ছিল। কাজে আমরা যা যা কিছু করেছি এগুলো তো এরা কেউ কিছু করেনি সত্যিকার অর্থে। যদি আপনি দেখেন, হ্যাঁ আওয়ামী লীগ একটা জিনিস যেটা করেছে যে আননেসেসারি ভারতের নর্থ ইস্টে তাদেরকে ডিস্টার্ব করেনি। কেন ডিস্টার্ব করবে আওয়ামী লীগ? কারণ আওয়ামী লীগের উদ্দেশ্যটা ছিল আমরা সন্ত্রাস, সহিংসতা এবং এই যে আপনার সেপারেটিস্ট মুভমেন্ট, এগুলোর বাইরে একটা শান্তিপূর্ণ রিজিওনাল কানেক্টিভিটি চাই। আওয়ামী লীগ ভারত থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ ইম্পোর্ট করে, আপনি জানেন? আওয়ামী লীগ গভর্নমেন্টের অধীনে এটা হয়েছে, এবং এটা আমরা সস্তায় নিয়ে আসি। বাংলাদেশের ভিতরে বিদ্যুৎ উৎপাদনে যে খরচ পড়ে পার ইউনিট, তার চাইতে কম দামে আমরা এই বিদ্যুৎ আনি। এবং সেটা আমি বহুবার বলেছি, কেউ কর্ণপাত করেনি। তামিম সাহেব কিছুদিন আগে বললেন যে রিজিওনাল কোলাবোরেশন একটা বড় সুবিধা, এটা আমরা বাংলাদেশ ভোগ করছি। তো আওয়ামী লীগের সময় হয়েছে। আমরা আসাম থেকে যে আপনার পাইপলাইন দিয়ে ডিজেল নিয়ে আসবো, ক্রুড যে ডিজেলটা দিনাজপুরে, সেটা তো পুরোটাই বাংলাদেশ লাভবান হবে। এখন বাংলাদেশ ভারতের সাথে কি করতে চেয়েছো? মুক্তিযুদ্ধের সময় থেকে আমাদের যে সম্পর্ক, আমরা এখানে ঠুকাঠুকি ঝগড়া না করে একটা শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই দেশের জনগণের কল্যাণ হয়, এইভাবে আমরা একটা কোলাবোরেশন রিলেশনশিপ করতে চেয়েছিলাম। এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশের পক্ষে আমরা সবকিছু, সমুদ্র সীমা জয় থেকে শুরু করে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট থেকে শুরু করে পানির হিস্সা থেকে শুরু করে, এবং তিস্তাটা আমরা আনতে পারি না, হ্যাঁ আমাদের কিছু কিছু ফেলিয়ার আছে। বাকিদের সময় একটু দেখেন তো তারা উদ্যোগটা নিয়েছিল কিনা। আমরা তো উদ্যোগ নিয়েছি, আমরা ধরেন 100টা উদ্যোগ নিয়েছি, 70টা পেরেছি, 30টা পারি নাই। সরকারের সময় 91 সালের সরকারের সময়ে যখন বেগম জিয়া ভারত সফরে গেছেন, তখন ফেরত এসে আসার পরে সাংবাদিকদেরকে প্রশ্ন করেছিলেন, তিনি বলেছেন আমি এটি বলতেই ভুলে গেছি, আমার মনে আছে এটি। কিন্তু তারপরও এক্স্যাক্টলি। তো সুলতানা, আপনাকে আমি একটা ছোট্ট করে এই পার্টটুকু একটু বলি, আমি একটু ছোট্ট করে বলি সুলতানা। দেখেন, ভারতের সাথে হয়তো আমাদের 20টা কথার কথা বলছি, 20টা সমস্যা আছে, সেগুলো সবগুলো আমরা উদ্যোগ নিয়েছি। এই 20টার মধ্যে হয়তো 15টা আমরা সমাধান করেছি, 5টা পারিনি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু আমরা সবগুলো উদ্যোগ নিয়েছি। যেগুলো পারিনি সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় যে আওয়ামী লীগ এগুলো করেনি, কিন্তু বাকিরা তো ওই উদ্যোগও নেয় নাই। আমরা উদ্যোগ নিয়েছি 20টা, 15টা পেরেছি, 5টা পারি নাই, আর তারা তো উদ্যোগই নেয় নাই। কাজে আমরা কি করে ভারতের কাছে এটা নতজানু হলো? আসলে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় থেকেই আওয়ামী লীগকে এবং মুক্তিযোদ্ধাদের পাকিস্তানপন্থীরা এই ভারতের তাবেদার এগুলো বলে আসছে। আপনি তখনকার দেখে নেন গোলাম আজম এবং রাজাকার এবং কোলাবোরেটরদের স্টেটমেন্ট গুলি, তারা তখনও তো বলতো আওয়ামী লীগ হচ্ছে ভারতের সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙা ষড়যন্ত্র করছে। এটা তো নতুন বক্তব্য না, আমাদের দেশের আজকের জেনারেশন এরা জানে না, তাই এরা হয়তো ভাবছে। কিন্তু ধরেন আদানির সঙ্গে মানে আদানি গ্রুপের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি, বলা হয় যে এটা কয়েক গুণ বেশি দাম দিয়ে আনা হয়েছে, ভারতের স্বার্থ সংরক্ষিত হয়েছে। এমনকি আপনি শোনেন, আপনি একটা কাজ করেন না, আপনাকে একটা বলি, শোনেন, আদানি তো একটা প্রাইভেট কোম্পানি।
আপনাকে সিম্পল একটা জিনিস বলি, ভারতের ভিতরে এই যে কত মেগাওয়াটের আদানিটা বলেন তো, 1600 মেগাওয়াটের, রাইট? 1600 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র যদি বাংলাদেশে বানাতেন কি পরিমাণ জমি লাগতো? সেই জমি তো আমাদের লাগলো না, সেই জমিটা আমরা ভারতের ব্যবহার করলাম। আমাদের গভর্নমেন্ট যদি করতো এককালীন যে ইনভেস্টমেন্ট লাগতো সেই ইনভেস্টমেন্ট আমরা করি নাই, আদানিকে দিয়ে করালাম। এখান থেকে কয়লা পোড়ার পরে যে কয়লার যে ধোঁয়াটা নিঃসরণ হবে সেটাও বাংলাদেশে হচ্ছে না, ভারতে হচ্ছে। আমরা শুধু ফ্রেশ বিদ্যুৎটা এনে বাংলাদেশের জনগণকে দিচ্ছি। এর চেয়ে ভালো চুক্তি কি হতে পারে? আর দামের কথা বলছেন কয়েক গুণ বেশি দামে, তাহলে আপনাকে আমি বলি, আপনি তো সাংবাদিক, আপনি শুধু একটা জিনিস চেক করেন, আদানিকে আমরা পে করেছি না বিদ্যুৎ নেয়ার বিনিময়ে? পার ইউনিট বিদ্যুৎ কত টাকায় পে করেছে আদানিকে? আর বাংলাদেশের ভিতরে যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্পগুলি আছে সেগুলোতে পার ইউনিট কত পে করি, রিসিপ্টটা এনে মিলাই দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন আসলে বেশি না কম করা হচ্ছে। এই যে মিথ্যাচারগুলি করে ছেড়ে দেয় বাজারে, এগুলো নিয়েই মানুষ তাল তুলতে থাকে। আপনি প্রুফ নিয়ে আসেন না, ফ্যাক্টস নিয়ে আসেন। আপনাকে আমি বলে দিচ্ছি, বাংলাদেশের ভিতরে কোল বেস বিদ্যুৎ প্রকল্প করতে পার ইউনিট যে কস্ট, আদানি ক্ষেত্রে তাই কস্ট। রিসিট এনে চেক করে দেখেন। বরং আমাদের এন্টায়ার জিনিসটা ভারতের ঘাড়ের উপর দিয়ে আমরা নিয়ে আসছি। আপনি উল্টা ভাবে একটু চিন্তা করেন সুলতানা, বাংলাদেশের মাটি ব্যবহার করে। শোনেন, এখন এই বিদ্যুৎ নিয়ে আলোচনায় যায় না, এগুলো নিয়ে অনেক টেকনিক্যাল বিষয়। শোনেন, টেকনিক্যাল বিষয় এগুলো নিয়ে এইসব মানে সস্তা প্রশ্ন আরেকদিন করব। আপনাকে আমি শুধু সিম্পলি আপনাকে লাস্ট এটাকে বোঝানোর জন্য বলে দিই এইভাবে, টেকনিক্যালি না, যে আপনি শুধু চিন্তা করেন বাংলাদেশের জমি ব্যবহার করে, বাংলাদেশের কোন একটা কোম্পানিকে ইনভেস্ট করিয়ে, বাংলাদেশে কয়লা পুড়িয়ে সেই বিদ্যুৎ যদি আপনি ভারতে সরবরাহ করতেন, তাহলে বাংলাদেশে এরা কি বলতো? বলতো দেশ তো বেঁচে দিয়েছে। ঠিক এই উল্টাটা যখন হচ্ছে তখনও বলছে যে বাংলাদেশ সরকার নাকি আওয়ামী লীগ সরকারের ঠিক করে নেই। আপনি বুঝছেন? এই জিনিসটা বোঝার জন্য আমি বললাম। যাই হোক, এগুলো অনেক অপপ্রচার আছে, অনেক অপপ্রচার আছে। যে একটা অনুষ্ঠানে তো সব হবে না, কিন্তু আমি শেষ করব তার আগে ধরেন এই যে এত প্রাণহানি হয়েছে, আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় কে ষড়যন্ত্র করেছে, কি করেছে, মানুষের এতে যায় আসে না। কারণ সব দেশে সব সরকারের বিরুদ্ধেই ষড়যন্ত্র থাকে। আপনি সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন, আপনিও জানেন সেটি। পৃথিবীর সব দেশেই সব সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকে। কিন্তু এই যে দেশের আমরা কি দেখলাম, আমাদের পুলিশ আমাদের সন্তানদেরকে, আমাদের মানুষদেরকে হত্যা করছে, এবং তাও কোন সরকার? আওয়ামী লীগ সরকার, রাইট? এইটা কিন্তু বিরাট একটা ক্ষতর সৃষ্টি করেছে এবং এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে। আওয়ামী লীগ কি এই দায় নিয়ে ক্ষমা চাইবে কিনা জাতির কাছে? দেখুন, আমরা এই দায় নিয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে কদিন ছিলাম, যদি বলি 16 থেকে 5 তারিখ পর্যন্ত, জুলাই 16 থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত প্রত্যেকটি ঘটনার দায় আমাদের আছে, এটাকে আমরা এড়াই না। যে কারণে আমরা তদন্তের কথা বলেছি। ঢালাও বলা যাবে না সকল মৃত্যু পুলিশের হাতে হয়েছে এবং সকল মৃত্যু পুলিশ সরাসরি আইন ভেঙে করেছে। কোনটা আসলে আইন ভেঙে করেছে, কে দায়ী কে দায়ী না, এটার জন্যই তো আমরা তদন্তের ব্যবস্থা করেছি, জাতিসংঘকে ডেকেছি। সব দিন শেষে হচ্ছে, আমি যতই দুঃখ প্রকাশ করি, আমি যতই ক্ষমা চাই, আমি যাই করি না কেন, দিন শেষে যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে তাদেরকে আপনার বিচার দিতে হবে। বিচার আমরা সেইটাই করতে চেয়েছিলাম, এবং ন্যায্য বিচার দিতে হবে। একজন হত্যা করেছে, অন্যায় করেছে, আরেকজনকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিবে, তাহলে কিন্তু ওই পরিবারগুলো ন্যায্য বিচার পাবে না। এই জন্য আমাদের দায়ের সবচেয়ে বড় জায়গা, বা আমাদের দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় জায়গা, বা রিগ্রেট করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা বিচারটা চাই, বিচারটা হোক ন্যায্য বিচারের মাধ্যমে, আসল দোষী অপরাধী যাতে সাজা পায়, আমরা সেই জায়গাটাতে থাকতে চাই। জি, আমি শেষ করব এখন, আওয়ামী লীগ কবে নাগাদ ফিরবে? আপনারা কবে নাগাদ দেশে ফিরতে পারেন, এরকম যদি একটা ধারণা দিতেন আমাদেরকে অ্যাট লিস্ট। আমরা তো দেশেই আছি, আমরা দেশে ফিরতে হবে কেন? আপনাকে কে বলেছে আমরা দেশে নাই? আপনি কি বর্তমানে বাংলাদেশে আছেন? আওয়ামী লীগ দেশে নাই আপনাকে কে বলেছে যে আওয়ামী লীগ দেশে ফিরবে? আওয়ামী লীগ দেশেই আছে, আওয়ামী লীগকে ফেরার কোনো প্রশ্ন নাই এখানে। আওয়ামী লীগ দেশে আছে, দেশেই থাকবে। শুধু আওয়ামী লীগের জন্য একটা দুর্বিষহ বাস্তবতা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগকে একেবারেই আপনার যেখানেই আওয়ামী লীগ দাঁড়াতে যাচ্ছে তারা এক ধরনের স্বৈরাচারী ফ্যাসিস্টিক একটা আচরণ করছে। কিন্তু জনগণকে নিয়ে আওয়ামী লীগ আবার তার জায়গা, যেটা জনগণের স্বার্থেই আওয়ামী লীগ তার কার্যক্রম জারি রাখবে এবং চালু রাখবে। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগ থাকবে। কাজে ফেরার কোনো প্রশ্ন নাই এখানে। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক, ধন্যবাদ সুলতানা। না, আরেকটু সেটা হচ্ছে কি, আমার এই অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আগামী 1-1.5 মাসের মধ্যে আওয়ামী লীগকে আবার খুব সরব দেখা যাবে।
আপনার মন্তব্যটি জানতে চাই। হ্যাঁ, আমিও তার সাথে একমত। আরো সরব হবে আওয়ামী লীগ, ধীরে ধীরে আওয়ামী লীগ অবশ্যই হবে। এত মানুষের জনসমর্থনের একটা সংগঠন, এত পুরনো প্রাচীন একটা সংগঠন, এত বিশাল একটা সংগঠন, এত মানুষের ভালোবাসার একটা সংগঠন, সেই সংগঠনকে কি আপনি চিরতরে স্তব্ধ করে দিতে পারবেন? এটা তো স্বতঃস্ফূর্ত ভাবেই আসবে। ধরেন আমি আরাফাত আজকে থাকি বা না থাকি, কিচ্ছু যায় আসে না, আওয়ামী লীগ থাকবে। আমার মতন এরকম 100-1000 মানে নেতা বলেন, কর্মী বলেন, ক্ষুদ্র কর্মী, আমরা আওয়ামী লীগের আদর্শে, বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে কাজ করি। আমরা যদি মানে ধরেন ধুলায় মিশে যাই, মানে ধোঁয়ায়, মানে কি বলবো, একবার বাষ্প হয়ে উড়ে যায়, তাতেও আওয়ামী লীগের কিছু যায় আসে না। আওয়ামী লীগ একটা বটবৃক্ষ, মহিরুহ, আওয়ামী লীগ থাকবেই, আওয়ামী লীগ সরব হবেই, এটাই বাস্তবতা, এটাকে মেনে নিতে মোহাম্মদ হবে। আরাফাত, যে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনাকেও ধন্যবাদ সুলতানা, অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। জি, দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমাদের সঙ্গে এতক্ষণ অতিথি ছিলেন মোহাম্মদ আরাফাত, আওয়ামী লীগ নেতা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী। আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন, সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি।